আজকে আমরা ভেক্টরের পরের পার্টটা করাবো এবং আজকে পুরোটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে চলে আসি লম্ব উপাংশে বিভাজন। কোনো একটা ভেক্টরকে আমরা বিভিন্ন উপাংশে বিভক্ত করতে পারি, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর উপাংশে বিভাজিত করতে পারি। আমি প্রথমে বোঝানোর সুবিধার জন্য দুটো অক্ষ নিয়ে করছি, যে বললাম যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই এক্স আর ওয়াই তলে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টরটা ও পি রেখাংশ দ্বারা প্রকাশিত হয়েছে, ঠিক আছে? অর্থাৎ ও পি বরাবর এ ভেক্টরটা কাজ করছে, যার মান বা অ্যামপ্লিটিউড হচ্ছে ও পি রেখাংশের যা দৈর্ঘ্য তার সঙ্গে সমান। এবার এই ভেক্টরটা যেহেতু এক্স ওয়াই তলে গেছে, অর্থাৎ এই ভেক্টরটার এই দিকে আর এই দিকেও কিন্তু প্রভাব আছে, মানে এফেক্ট আছে। অর্থাৎ এইভাবে যাওয়া মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কিছু পরিমাণ করে ওর এই দিকেও কিছুটা যাচ্ছে, এদিকেও কিছুটা যাচ্ছে। সেই কারণের জন্য ওই লব্ধি হিসাবে ভেক্টরটা যাচ্ছে হচ্ছে এক্স ওয়াই তল বরাবর বা এক্স ওয়াই এর সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে এদিকে। এবার আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই ভেক্টরটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুটো দিকে উপাংশের মানটা কত, বা বলতে পারো তার প্রভাবটা কত। এই বরাবর প্রভাবটা হচ্ছে পুরো এ মানটাই এই বরাবর কাজ করছে, এই বরাবর আর এই বরাবর কত কাজ করছে সেটা আমরা বার করব। লম্ব উপাংশ কেন বলছি? কারণ দেখো, ওই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যে প্রভাবটা বার করার কথা বলছি বা উপাংশের মানটা বার করার কথা বলছি, সেই দুটো উপাংশ আবার হচ্ছে পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে, তাই বলা হচ্ছে লম্ব উপাংশে বিভাজন। এবার চলে আসি যে মানটা কত হবে। আমি পি বিন্দু থেকে এরকম ভাবে এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, তাহলে এই যে অংশটা হলো এটার নাম দিলাম এ। আচ্ছা, এখানে পি আছে, এখানে কিউ বিন্দু দিলাম। এই ও কিউ হচ্ছে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান বা এক্স অক্ষ বরাবর উপাংশ। এই মানটা আমায় বার করতে হবে। একই রকম ভাবে পি বিন্দু থেকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর একটা লম্ব টানি, তাহলে এই এতটা, এটা যদি আর বিন্দু হয় তাহলে ও আর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশের মান। এবার সেই মানটা আমরা বার করব কি করে? খুব সোজা। আমি বললাম যে এক্স অক্ষের সঙ্গে এ ভেক্টরটা আলফা কোণ করেছে, ঠিক আছে? এবার এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের বার করতে হবে ও কিউ, আর আমরা জানি হচ্ছে ও পি ইকুয়াল টু এ। তাহলে যেটা বার করতে হবে হাইট অ্যান্ড ডিস্টেন্সে যেরকমভাবে করেছি, যেটা বার করতে হবে ও কিউ সেটা উপরে রাখলাম, নিচে যেটা দেয়া আছে বা যেটা আমি জানি সেটা হচ্ছে ও পি নিচে রাখলাম, ইকুয়াল টু কত হবে দেখবো। যে ও পি কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা আলফা, এটা আলফা হলে তার বিপরীতে এটা লম্ব হিসাবে কাজ করবে। এটা 90 ডিগ্রি লম্ব হওয়ার জন্য, তার বিপরীতে এটা হচ্ছে অতিভুজ হিসাবে কাজ করবে, আর বাকি এটা ভূমি। তার মানে ও কিউ বাই ও পি হবে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস হয় বা কোসাইন আলফা বা কস আলফা। সুতরাং এখান থেকে পেয়ে গেলাম ও কিউ ইকুয়াল টু হচ্ছে ও পি কস আলফা। অর্থাৎ এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর বা আলফা কোণ করে আছে সেই বরাবর উপাংশের মানটা কত হচ্ছে? এই যে ওপি কস আলফা। ওপি মানে হচ্ছে এ, তাহলে এ কস আলফা, এ কস আলফা। এটা হচ্ছে সাংখ্য মানটা। আর যদি ভেক্টর হিসেবে লিখি তাহলে কত হবে? এ কস আলফা, যেহেতু এক্স অক্ষ বরাবর তাহলে আই ক্যাপ, এ কস আলফা আই ক্যাপ। এটা হচ্ছে এ ভেক্টরের এই এক্স অক্ষ বরাবর বা আলফা কোণ করে আছে যে অক্ষের সঙ্গে সেই বরাবর উপাংশের মান। একই রকম ভাবে এই উপাংশের মানটা কত হবে? ওই একই রকম, এটাই যেমন এই সমকোণী ত্রিভুজটা নিয়ে করেছি, কারণ এই মানটা বার করতে হবে। এখানে তাহলে কি করতে হবে? এই মানটা বার করতে হবে, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে করব। সেই সমকোণী ত্রিভুজের মানে উপরের যে সমকোণী ত্রিভুজটা আছে তার ক্ষেত্রে এই মানটা তাহলে কত হবে? এটা যদি বিটা হয় তাহলে বিটা ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস আলফা বা 90 মাইনাস আলফা। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমায় বার করতে হবে হচ্ছে এইটা ও আর। তাহলে একই রকম ভাবে লিখব ও আর বাই যেটা জানি সেটা হচ্ছে ওপি
ইকুয়াল টু কত হবে, ওই একই রকম ভাবে এটা যদি অ্যাঙ্গেল ধরি তার বিপরীতে এটা লম্ব হিসাবে কাজ করবে, এটা 90 ডিগ্রি, তার বিপরীতে এটা অতিভুজ হিসাবে কাজ করবে, ওপিটা এখানেও অতিভুজই থাকবে, আর বাকি পড়ে থাকলো ও আর, এটা হচ্ছে ভূমি। তাহলে এখানেও কিন্তু সেই ভূমি বাই অতিভুজ, এখানেও কিন্তু তাই হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে আবার সেই cos, তাহলে হবে হচ্ছে cos এই অ্যাঙ্গেলটা বিটা। এবার আমি যদি খালি আলফার সাপেক্ষে আরেকটার মতো করে বার করি, তাহলে বিটা ইকুয়াল টু কি লেখা যায়, বিটা ইকুয়াল টু হবে হচ্ছে ওই যেটা বললাম টোটালটা 90, তার থেকে আলফা মাইনাস 90 মাইনাস আলফা করলে বিটা হবে। তাহলে 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা করলে কি হবে, cosটা সাইন হয়ে যাবে, cos 90 মাইনাস আলফা মানে সাইন, তাহলে হয়ে যাবে হচ্ছে সাইন আলফা। সুতরাং ও আর মানে y অক্ষ বরাবর উপাংশের মান ইকুয়াল টু হবে ওপি সাইন আলফা, ওপি মানে a, তাহলে a সাইন আলফা। ঠিক আছে, a সাইন আলফা, তাহলে একটা উপাংশ হলো a সাইন আলফা, একটা হলো a cos আলফা। তার মানে কোনো ভেক্টরকে আমি এই দুটো লম্ব উপাংশে বিভাজন করি, তাহলে কি হবে, সেটা হচ্ছে ওই আলফা মানে যে দিকটার রেসপেক্ট আমি কোণটা নিয়েছি, সেই কোণ বরাবর উপাংশের মানটা হচ্ছে cos দিয়ে হয়, a cos আলফা এদিকে, আর এদিকে হবে a sin আলফা। একই রকম ভাবে এটাকে আলফা ধরতাম বা এটাকে বিটা ধরেছি, বিটার সাপেক্ষে যদি করতাম তাহলে কি হতো, এইদিকে হতো a cos বিটা, এদিকে হতো a sin বিটা। ঠিক আছে, এইভাবে কিন্তু উপাংশের মানটা বার করে। এই উপাংশের মানটা বার করলে কি সুবিধা হয় সেটা পরবর্তী ক্ষেত্রে অনেক অঙ্কের ক্ষেত্রে দেখতে পারবে, বা এছাড়াও উপাংশের সাহায্যে কিন্তু লব্ধিটাকেও বার করা যায়, তার একটা প্রসিডিউর আমি পরে দেখিয়ে দেবো। আপাতত লম্ব উপাংশ বিভাজন হচ্ছে এইভাবে বার করে, একদিক বরাবর হয় হচ্ছে cos দিয়ে, আরেকদিক বরাবর হয় হচ্ছে sin দিয়ে। কোন দিকে cos কোন দিকে sin হয় সেটা মনে রাখতে হচ্ছে এইভাবে, যে ভেক্টরটার সাথে কোণ করে আমি যেদিকে উপাংশটা নিচ্ছি বা যেদিক বরাবর কোণটা রয়েছে সেই দিক বরাবর উপাংশটা হচ্ছে কোসাইন দিয়ে হয় বা cos দিয়ে হয়, আর তার সঙ্গে লম্ব দিকে যেটা আছে সেটা হচ্ছে sin দিয়ে হয়। অর্থাৎ আলফার সাপেক্ষে যদি করি তাহলে এদিকে হবে cos আলফা, এদিকে sin আলফা, আর বিটার সাপেক্ষে যদি করি তাহলে এদিকে হবে cos বিটা, এদিকে হবে হচ্ছে sin বিটা। এইভাবে একটা জিনিস একটু বলে দিই, যে আমরা মানবো কেন যে এই ভেক্টরটারই দুটো উপাংশ হচ্ছে এইটা, যদি আমি ঘুরিয়ে দেখাতে পারি ওই দুটো উপাংশকে লব্ধি করলে আবার a পাওয়া যায়, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো তার মানে ওই a ভেক্টর থেকে ওই দুটো উপাংশ পাওয়া গেছে। কি করে বুঝবো, লক্ষ্য করে দেখো, তাহলে এই ভেক্টরটা এই দিক বরাবর যে উপাংশটা তার মান হচ্ছে এটা, তাহলে তার ভেক্টর হিসেবে লিখলে কি হবে, a cos আলফা i ক্যাপ, যেহেতু x অক্ষ বরাবর। একই রকম ভাবে এই বরাবর উপাংশ ছিল a sin আলফা, তাকে ভেক্টর হিসেবে লিখলে কি হবে, a sin আলফা j ক্যাপ, যেহেতু y অক্ষ বরাবর আছে। এইবার এই দুটো লব্ধি করলে কত হবে, দুটোকে যোগ করতে হবে, a cos আলফা i ক্যাপ প্লাস a sin আলফা j ক্যাপ। এবার এই লব্ধির মানটা তাহলে কত হবে, লব্ধির মান হবে হচ্ছে রুট ওভার অফ কি হয় i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার, এর স্কয়ার সহগের স্কয়ার গুলোকে যোগ করলে কত হবে, a স্কয়ার কমন যাবে, ব্র্যাকেটে আসবে হচ্ছে ওই cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা, cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফাকে যোগ করলে 1 হয়ে যাবে, রুট ওভার 1 মানে 1, তার মানে এখানে হবে রুট ওভার a স্কয়ার ইনটু 1, a স্কয়ারটা বাইরে চলে আসলে হয়ে যাবে হচ্ছে a, তার মানে ইকুয়াল টু a। তার মানেই হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধির মান হচ্ছে ওই a ভেক্টরের সাংখ্য মানের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ দিয়ে বলা যায় যে ওই a ভেক্টরটারই ওই দুটো উপাংশের মান ছিল a cos আলফা a sin আলফা, কারণ ওই দুটোকে আবার লব্ধি করলে আমি a ভেক্টরটাই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে লম্ব উপাংশের মানটাকে বার করে। এখান থেকে আরেকটা জিনিসও তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে ওই কোনো একটা ভেক্টর x অক্ষ y অক্ষ আর z অক্ষের সঙ্গে কত কোণ করছে সেই কোণের মানটাও কিন্তু কিছু অঙ্কে দেখবে দেয়া আছে, মানে চেয়েছে তোমাকে বার করতে হবে। সেটা কি করে করবে, দেখো এখানে দুটো অ্যাঙ্গেল এমনি বার করে ফেলেছে, একটা হচ্ছে এইখান থেকে, এই যে দেখো ও কিউ মানে হচ্ছে x অক্ষ বরাবর ওই ভেক্টরটার মান ইকুয়াল টু কত হয়েছে a cos আলফা, যেখানে আলফাটা হচ্ছে ভেক্টরটা x অক্ষের সঙ্গে যে কোণ করেছে, তাহলে এখান থেকে আমি cos আলফা পেয়ে যাচ্ছি কত, cos আলফা ইকুয়াল টু হচ্ছে ওই ও কিউ বাই a।
cos আলফা ইকুয়াল টু হচ্ছে ও কিউ বাই এ। তার মানে ওই এক্স অক্ষের সঙ্গে ভেক্টরটা যে কোণ করেছে সেই কোণের কোসাইনের মান বা কসের মান ইকুয়াল টু কি হচ্ছে ওই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর মান ডিভাইডেড বাই পুরো ভেক্টরটার মান। এবার এক্স অক্ষ বরাবর মানটাকে অনেক সময় আমরা কিভাবে লিখি, এ সাফিক্সে এক্স বাই এ, অর্থাৎ এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান ডিভাইডেড বাই ওই টোটাল ওই ভেক্টরটার মান। ঠিক আছে, এইভাবে আমরা লিখি। তার মানে দাঁড়ালো হচ্ছে cos আলফা ইকুয়াল টু হচ্ছে ax বাই a। একই রকম ভাবে যেখানে আলফাটা হচ্ছে x অক্ষের সঙ্গে ওই ভেক্টরটা যে কোণ করেছে, একই রকম ভাবে cos বিটা, যেখান থেকে যদি cos বিটা করতাম, cos বিটা ইকুয়াল টু কি হচ্ছে or বাই op। or মানে হচ্ছে ওই ভেক্টরটার y অক্ষ বরাবর মান, যেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারতাম যে cos বিটা ইকুয়াল টু হচ্ছে ওই ভেক্টরটার y অক্ষ বরাবর মান ডিভাইডেড বাই পুরো ভেক্টরটার মান। এইভাবে এটা যেমন এই, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো ভেক্টর x অক্ষ y অক্ষ বা z অক্ষ এই একই রকমই হবে, তার সঙ্গে যে কোণ করছে তার কোসাইনের মান ইকুয়াল টু কি হবে সেই ভেক্টর বরাবর ওই ভেক্টরের মান ডিভাইডেড বাই পুরো ভেক্টরটার মান, সেই ভেক্টর বরাবর ওই ভেক্টরের মান ডিভাইডেড বাই পুরো ভেক্টরের মান। একই রকম ভাবে যদি ভেক্টরটা z অক্ষের সঙ্গে গামা কোণ করে তাহলে cos গামা ইকুয়াল টু কি হবে z অক্ষ বরাবর ওই ভেক্টরটার মান ডিভাইডেড বাই পুরো ভেক্টরটার মান। এইভাবে z অক্ষ বরাবর ওই ভেক্টরটার মান ডিভাইডেড বাই পুরো ভেক্টরটার মান। এইভাবে কিন্তু কোনো ভেক্টর x অক্ষ y অক্ষ এবং z অক্ষ তার সঙ্গে কত কোণ করেছে সেই মানটাকে কিন্তু বার করে। আর পার্টিকুলার এই cos আলফা, cos বিটা, cos গামা এগুলোকে কিন্তু একটা নাম দিয়ে প্রকাশ করা হয়, এগুলোকে বলা হয় দিক কোসাইন, ডিরেকশন কোসাইন, এগুলোকে বলা হয় দিক কোসাইন। কারণ এগুলো হচ্ছে ভেক্টরটার দিকটাকে নির্ণয় করতে সাহায্য করে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সঙ্গে ভেক্টরটা কত কোণ করে আছে বা কোন দিকে কাজ করছে তার সাপেক্ষে সেই কোণটাকে নির্ণয় করতে সাহায্য করে, এগুলোকে বলা হয় দিক কোসাইন। আর এগুলোকে লেখা যাচ্ছে এরকম ভাবে, cos আলফাটাকে লেখা l দিয়ে, cos বিটাটাকে লেখা m দিয়ে, আর cos গামাকে লেখা n দিয়ে। এই l m n এইগুলোকে বলা হয় দিক কোসাইন, যেটা হচ্ছে cos আলফা, cos বিটা, cos গামা, যেখানে আলফা বিটা গামা হচ্ছে ভেক্টরটা x অক্ষ, y অক্ষ, z অক্ষের সঙ্গে যে কোণ করেছে তার মান। ঠিক আছে, এইবার বলে দিই বাড়িতে তোমরা একটা প্রমাণ করবে যে দেখাও যে l স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। এই প্রমাণটা বাড়িতে একটু চেষ্টা করবে। দেখাও যে দিক কোসাইনের বর্গের যোগফল 1 এর সঙ্গে সমান হয়। এই প্রমাণটা বাড়িতে একটু করবে নিজেরা। এবার চলে আসি পরের টপিকে, যে টপিকটার নাম হচ্ছে আপেক্ষিক গতি বা রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক গতি কি এটা আমরা অঙ্কের ক্ষেত্রে আগে হয়তো পড়েছি, যে ওই একই দিকে গেলে দুটো ট্রেন যখন একই দিকে যায় তখন কি আপেক্ষিক বেগ দুটো বেগের বিয়োগফল হয়, যখন বিপরীত দিক থেকে আসে তখন যোগফল হয়, তাই তাড়াতাড়ি আসছে বলে মনে হয়। আর একই দিকে গেলে কি হয়, একটা ট্রেনের সাপেক্ষে একটা ট্রেন আস্তে আস্তে যাচ্ছে, তাই তো? এইটুকুই খালি জানি। এবার ভেক্টরের সাহায্যে আমরা ওই পুরো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বুঝবো এবং কেন যোগ হয় বা কেন বিয়োগ হয় সেটা আমরা বুঝতে পারবো। আপেক্ষিক বেগটা বার করে কি করে আগে সেটা দেখি। ধরলাম যে এদিক বরাবর একটা বস্তু যাচ্ছে, এ বস্তু, তার বেগের মানটা হচ্ছে va, এটা হচ্ছে va, এ বস্তুর বেগ, আর তার সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে আরেকটা বস্তু যাচ্ছে বি বস্তু, তার বেগটা হচ্ছে vb, এদিক থেকে। এবার দুটো হতে পারে, একটা হচ্ছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, আর একটা ধরে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ। কি করে বার করব? তাহলে আমি প্রথমে বার করছি এ বস্তুর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এ বা বি বস্তুর আপেক্ষিক বেগ, এটা আমি বার করছি আপেক্ষিক বেগ। কি করে বার করব? মনে রাখবে যার সাপেক্ষে বার করতে হবে সেই বেগটা বিয়োগ হয়, আর যার বেগ বার করতে হবে, যেখানে বি এর আপেক্ষিক বেগ বার করতে হচ্ছে ওর বেগটা আগে হবে। অর্থাৎ এটা মানে বোঝায় ভিবি মাইনাস যার সাপেক্ষে, অর্থাৎ এর সাপেক্ষে ভি এ। একটু মনে রাখবে তাহলে হবে, যার সাপেক্ষে বার করতে বলছে সেটা মাইনাস হবে, আর যার বেগটা বার করতে বলছে সেটা প্রাধান্য পাবে, সেটা আগে হবে। এবার যা হয় ভেক্টরে তো আমি প্লাস মাইনাস করতে পারি না, প্লাসের মাধ্যমে বা লব্ধির মাধ্যমে মাইনাসটা করব। কি করে? ওই একই রকম প্রসিডিওর, ভিবি প্লাস মাইনাস অফ ভিএ।
তার মানে ভিবি আর মাইনাস ভি এর মধ্যে লব্ধি করলে সেটাই হবে হচ্ছে ওই আপেক্ষিক বেগের মান, এবং সেটা যেদিকে কাজ করবে সেটাই হবে আপেক্ষিক গতিবেগের অভিমুখ। তার মানে ভি এ যেদিকে আছে তার বিপরীত দিকে এরকমভাবে বর্ধিত করতে হবে, করলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস ভি এ। এই মাইনাস ভি এ আর ভিবি এদের মধ্যে লব্ধি করতে হবে। সেটা কোন দিকে হবে? মোটামুটি এই যে মধ্যবর্তী কোণ ভিবি আর মাইনাস ভি এ, এই মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোনো একটা জায়গাতেই হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে যার মান বেশি হবে বা যার প্রভাবটা বেশি হবে তার দিকে ঘেঁষে থাকবে। দুটো মানই যদি সমান হয় তাহলে পুরো মধ্যবর্তী অঞ্চল দিয়ে হবে, আর নয়তো যার মান বেশি হবে তার দিকে ঘেঁষে থাকবে। আমি ধরলাম মোটামুটি এরকম দিকে কাজ করছে। এটাই তাহলে হবে হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগের মান। এইটু এখানে ক্যালকুলেশন করে যে মানটা বেরোবে লব্ধির মানটা সেটা হবে মান, আর অভিমুখ হবে হচ্ছে এইটা। ঠিক উল্টোটা যদি করতাম বি এর সাপেক্ষে, এবার এটাকে এর জায়গায় বি করে দিলাম, বি এর সাপেক্ষে বি এর জায়গায় তখন এ করলাম, এর আপেক্ষিক বেগ, সেটা তাহলে কি হবে? ঠিক উল্টোটা হবে। এটা হয়েছিল ভিবি মাইনাস ভি এ, ওটা হবে হচ্ছে ভি এ মাইনাস ভিবি, যার সাপেক্ষে সেটা মাইনাস হবে। একই রকম ভাবে আমরা মাইনাস করতে পারবো না বলে প্লাস অফ মাইনাস করলাম, তখন মাইনাস ভিবি আর ভি এর মধ্যে লব্ধি করলেই হয়ে যাবে। তাহলে ভিবি এর দিকে কাজ করছিল, তাহলে মাইনাস ভিবি এর দিকে কাজ করবে, এটা হবে হচ্ছে মাইনাস ভিবি। এবার এই মাইনাস ভিবি আর হচ্ছে ভিএ, ভিএ কোন দিকে কাজ করছিল? এই দিকে। মাইনাস ভিবি আর ভিএ এদের মধ্যে লব্ধি করতে হবে। এবার এদের মধ্যবর্তী কোণ এইটা, এই মধ্যবর্তী কোণ বরাবর হবে, এবং সেটা কোন দিকে হবে? ওই ভিবি মাইনাস ভিএ যদি এদিকে হয় তাহলে ভিএ মাইনাস ভিবি কি হবে? ওই একই লাইন বরাবর হবে কিন্তু বিপরীত দিকে হবে। সাংখ্য মানটাও ক্যালকুলেশন করে দেবে একই হবে, এই মানটা যা হয়েছিল এটা একই হবে, কিন্তু একটাই পার্থক্য হবে, এটা যেদিকে হবে তাকে বিপরীত দিকে যেতে হবে। তার মানে একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর আপেক্ষিক বেগ যদি ঘুরিয়ে দিই, দুটোর ক্ষেত্রে মানটা একই হয়, খালি অভিমুখটা চেঞ্জ হয়ে যায়। এটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট। এবার এটাকে কাজে লাগিয়ে আমাদের যেটা অঙ্কের জন্য কাজে লাগবে বা থিওরিতে যেটা আছে সেটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ কোনো একজন চলমান দর্শকের সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে। এবার সেই ব্যক্তি নিজে হেঁটেও যেতে পারে বা সাইকেল চালিয়েও যেতে পারে, গাড়িতে করেও যেতে পারে, মানে ব্যক্তি চলমান অবস্থায় আছে, সেই ব্যক্তি বৃষ্টি যেটা লম্বালম্বিভাবে পড়ে তাকে আপেক্ষিকভাবে কিভাবে দেখবে, মানে বৃষ্টিটা কিভাবে পড়ছে তার বলে মনে হবে। এটা আমরা বাস্তবে দেখেওছি যে বৃষ্টিটা এরকম তির্যকভাবে এসে পড়ছে বলে মনে হয়। যদি দাঁড়িয়ে থাকি তাহলে বৃষ্টিটা যদি হাওয়া না দেয়, হাওয়া দিলে সেক্ষেত্রে হাওয়া যেদিকে দেবে সেদিক বরাবর ছাট আসে। যদি স্থির বায়ুতে বৃষ্টি পড়ে আমরা দাঁড়িয়ে থাকি তাহলে কি দেখবো? লম্বালম্বি পড়ছে। কিন্তু ওই বৃষ্টির মধ্যেই আমি যদি হেঁটে যাই বা সাইকেল চালিয়ে যাই তাহলে কি দেখবো? বৃষ্টিটা তির্যকভাবে আমাদের দিকে এরকম ভাবে ধেয়ে আসছে। এটা কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ, প্রকৃতপক্ষে কিন্তু লম্বালম্বি পড়ছে, কিন্তু যেহেতু আমরা একটা নির্দিষ্ট বেগে এগিয়ে যাচ্ছি তাই কিন্তু আমাদের ওটা বলে মনে হচ্ছে। এবং যত বেশি বেগ নিয়ে যাব, যত সাইকেলের স্পিড বাড়িয়ে দেবো, যত আমাদের হাঁটা স্পিডটাকে বাড়িয়ে দেবো, তত আরো বেশি তির্যকভাবে আসে। যে কারণে ছাতাটাকে এইভাবে না ধরে আমরা এরকম তির্যকভাবে ধরি যাতে কম পরিমাণ ভিজি। ওইটা কেন হয় সেটা আমরা আপেক্ষিক গতির সাহায্যে এখন আমরা বুঝবো। দেখি কিভাবে হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলে রাখি এখানে দুটো ক্ষেত্র হতে পারে, একটা হচ্ছে বিশেষ ক্ষেত্র, একটা সাধারণ ক্ষেত্র। সাধারণ ক্ষেত্র মানে যেটা আমি মুখে এখন বললাম সেটা, প্রথমে সেটাই করে নেব। এখন আমরা বলবো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এইটা। এবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে নর্মালি যেটা হয়ে থাকে, সাধারণ ক্ষেত্র বা নর্মালি যেটা হয়ে থাকে আমরা যেটা দেখি কি হয় সেক্ষেত্রে ছবিটা আঁকছি যে বৃষ্টি লম্বালম্বিভাবে এরকমভাবে পড়ে, যদি স্থির বাতাসের মধ্যে দিয়ে পড়ে এরকম ভাবে, এটাকে ধরলাম ভি, এটা হচ্ছে বৃষ্টির গতিবেগ। পাশে আমি তাও লিখেও দেবো, ভিটা ধরলাম হচ্ছে বৃষ্টির গতিবেগ বা বৃষ্টির বেগ। আর ধরলাম এই দিক বরাবর একজন ব্যক্তি ইউ বেগ নিয়ে অগ্রসর হচ্ছে, তাহলে ইউটা হচ্ছে ব্যক্তির বেগ, ইউটা হচ্ছে ব্যক্তির বেগ। আমাকে বার করতে হবে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। আবার বলছি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। তাহলে লিখি ব্যক্তির সাপেক্ষে
বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে বলেছিলাম যার সাপেক্ষে হবে সেটা পরে থাকবে, আর যার বেগটা বার করবো সেটা প্রাধান্য পাবে, সেটা আগে হবে। অর্থাৎ আমি এখানে বার করছি হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগটা, তাহলে বৃষ্টির বেগটা আগে হবে, তার মানে ভিটা আগে হবে মাইনাস যার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে, তাহলে মাইনাস ভি। এবার ওই পদ্ধতি একই রকম, মাইনাসটাকে এরকম ভাবে লিখবো ভি প্লাস অফ মাইনাস ইউ, তার মানে বোঝাচ্ছে ইউটা যেদিকে আছে তার বিপরীত দিকের ভাবে বর্ধিত করতে হবে, এটা হচ্ছে মাইনাস ইউ হবে। এবার এই মাইনাস ইউ আর ভি এর মধ্যে লব্ধি করতে হবে। এক্ষেত্রে বলে দিই যে এইখানে কিন্তু এই সেই প্রথম ভিডিওতে বলেছি এই কোণটা কিন্তু ভি আর মাইনাস ইউর মধ্যে মধ্যবর্তী কোণ হবে না। কেন হবে না? কারণ এই বিন্দুর সাপেক্ষে এই ভেক্টরটা ঢুকছে, এটা বের হচ্ছে, তাহলে হয় এটাকে বর্ধিত করতে হবে বা এটাকে এদিক করে নিতে হবে, যে কোনো একটা। হয় মাইনাস ইউটা এদিক থেকে এদিকে যাচ্ছে এটা ধরতে হতো, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এটাও ঢুকছে এটাও ঢুকছে, এবং এটা মধ্যবর্তী কোণ ধরতে হতো, বা আমি ভিটাকে বাড়িয়ে দিলাম এদিক থেকে এদিকে, মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে ভি হচ্ছে এদিক থেকে এদিকে, এটা ভি আর এটা মাইনাস ইউ, এই বিন্দুর সাপেক্ষে এটাও বের হচ্ছে এটাও বের হচ্ছে, তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ, হয় এটা হবে বা এটা হবে। এবার এই মধ্যবর্তী কোণের সাপেক্ষে মাইনাস ইউ আর ভি এর লব্ধি করলে কি হবে? মোটামুটি এদিক বরাবর হবে, এরকম ভাবে হবে। এটা হচ্ছে আপেক্ষিক বেগ, এটাকে আমি ডাব্লিউ দিয়ে লিখলাম, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক বেগ কার? বৃষ্টি। কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে। অর্থাৎ ব্যক্তি দেখবে বৃষ্টির বেগটা কিরকম ভাবে হচ্ছে এই দিক থেকে এদিকে, তার মানে হচ্ছে এই দিক থেকে এদিকে, এই দিক থেকে এদিকে, অর্থাৎ সে দেখবে তির্যকভাবে বৃষ্টিটা পড়ছে এবং বেগের মানটা কত? এটা ডাব্লিউ। ঠিক আছে, ওই কারণের জন্যই কিন্তু আমরা যখন ওই বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাই বৃষ্টিটাকে কি বলে মনে হয়? এরকম ভাবে পড়ছে। এবং ওইটারও ব্যাখ্যা করে দিই যে যত বেশি বেগ নিয়ে আমি যাব তত কিন্তু আরো বেশি তির্যকভাবে পড়বে। তার কারণ হচ্ছে আমি বলেছিলাম দুটো ভেক্টরের লব্ধির মধ্যে ওই লব্ধিটা কোন দিক বরাবর যায়, মানে লব্ধিটা কোন দিক বরাবর কাজ করে? যে ভেক্টরটার মানটা বেশি তার দিকে ঘেঁষে থাকে, মানে তার প্রভাবটা বেশি বলে তার দিকে আর একটু করে সরে যায়। দুটোর প্রভাবটা সেম থাকলে বা দুটোর মানটা সেম থাকলে ওই লব্ধিটা দুটো ভেক্টরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যায়, আর নয়তো যার মানটা বেশি তার দিকে করে থাকে হচ্ছে লব্ধির মানটা। এবার দেখো যত আমি বেশি বেগ নিয়ে যাবো তত ইউ মানটা বাড়বে, তার মানে মাইনাস ইউ মানটাও বাড়বে। অর্থাৎ যত মাইনাস ইউ মানটা বাড়বে তত কি হবে? এই লব্ধিটা তত ইউর দিকে ঘেঁষে আসবে এরকম হবে, আর যত ইউর দিকে ঘেঁষে আসবে তত কি হবে? আরো তির্যকভাবে পড়বে, তত আরো আমাদের ভিজে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। ওই কারণের জন্য বৃষ্টির মধ্যে বলা হয় যদি হেঁটে যেতে হয় আস্তে আস্তে হেঁটে যাও, তাহলে কি হবে? ওই তখন ইউ মানটা কম থাকবে, লব্ধিটা তখন কি হবে? এই ভি এর দিকে ঘেঁষে থাকবে, অর্থাৎ অনেকটাই লম্বভাবেই পড়বে। আর যত ইউ বাড়বে তত বেশি তির্যকভাবে পড়বে, তত কিন্তু আমাদের ভিজে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হবে। ঠিক আছে, এবার আমরা মানটাকে বার করব, যে লব্ধির মানে আপেক্ষিক বেগের মানটা কত আর ওই কত কোণ করে কার্যকরী হচ্ছে, কি করে বার করব? এক ওই সূত্র দিয়েও বার করা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু ac স্কোয়ার বা টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু c, এইভাবে লব্ধির মানটা বার করা যায়। আর অভিমুখটা হচ্ছে ওই tan থিটা ইকুয়াল টু b sin আলফা বাই a প্লাস b cos আলফা, ওই সূত্র দিয়েও করা যায়। আর আমি এখানে সহজ করার জন্য ওই ত্রিভুজ এটি করে দিচ্ছি, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। কেউ যদি মনে করো ওই সূত্র দিয়ে করবো করতে পারো। এক্ষেত্রে মনে রাখবে যে মাইনাস ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, অর্থাৎ আলফার মানটা 90 ধরে নিয়ে করবে, আর যে কোনো একটাকে এ যে কোনো একটাকে বি ধরবে। যদি ইউটাকে এ ধরো তাহলে ভিটা হবে হচ্ছে বি, এই সূত্র প্রয়োগ করে করবে। আর আমি ত্রিভুজ ধরে নিয়ে করছি তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তো আমি এখানে কোনটাকে ত্রিভুজ ধরবো? ধরলাম এইটা একটা ত্রিভুজ ধরলাম, যার এদিক বরাবর আছে হচ্ছে এই এদিক বরাবর আছে হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউর সঙ্গে সমান্তরালভাবে একটা ভেক্টর ধরলাম, তাহলে এটা হচ্ছে ইউ হিসাবে কাজ করবে, এটা ডাব্লিউ এটা ভি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সেই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ হিসেবে কাজ করবে, আর এখানে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি, তার সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমি ডাব্লিউর মানটা পেয়ে গেলাম রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ। এইভাবে আমরা লব্ধি এই আপেক্ষিক বেগের মানটা পেয়ে যাব, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত সেটা পেয়ে যাব। আর
ওই আপেক্ষিক বেগটা যেদিক বরাবর কাজ করছে সেটা বৃষ্টির বেগের সঙ্গে কত কোণ করে কাজ করছে, এটা যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ইউ আর ভূমি হচ্ছে ভি, তাহলে ইউ বাই ভি। এই দুটো সূত্রের সাহায্যে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা যেমন সাধারণ ক্ষেত্র হলো, এরপরে একটা করি বিশেষ ক্ষেত্র। এখানেই করছি, তাহলে দুটোর সঙ্গে কম্পেয়ার করতে পারবো। বিশেষ ক্ষেত্র যেটা নর্মালি হয় না, সেটা হচ্ছে যে এমন কি হতে পারে যার ফলে আপেক্ষিক বেগটাই মনে হবে লম্বালম্বি পড়ছে। দেখো, বৃষ্টি যদি প্রকৃতপক্ষে এরকম ভাবে পড়ে তাহলে আপেক্ষিক বেগটা এদিকে হচ্ছে, তাহলে কোনোভাবে যদি বৃষ্টিটা এইভাবে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই আপেক্ষিক বেগটা এদিকে হলেও হতে পারে। এবার বৃষ্টি তো এমনি লম্বালম্বি পড়ে, এদিক বরাবর কিভাবে পড়বে, যদি এমন একটা ভাবে হাওয়া দেয় যে সেই হাওয়া দেওয়ার জন্য বা বাতাসের বেগের জন্য বৃষ্টিটা বেগে গিয়ে এইভাবে পড়ছে, তার জন্য দেখি বিশেষ ক্ষেত্র, মানে বিশেষ একটা কন্ডিশন অ্যাপ্লাই হলেই তাহলে এটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপেক্ষিক বেগটাই লম্বালম্বি বলে মনে হতে পারে। দেখো ছবিটা, সেটা হচ্ছে আচ্ছা এই ছবিটা মুছে দিয়ে করছি, নাহলে নিচে করলে ব্যাপারটা বোঝা যাবে না। ক্যালকুলেশনটা এখানে এটা থাক, এটার সঙ্গে ওটা ক্যালকুলেশনের কি পার্থক্য একটুখানি দেখলেই বুঝতে পারবে, জন্য ওটা থাক। ছবিটার জন্য আমি একটু মুছে দিলাম, আবার নতুন করে ছবিটা আঁকছি। যে এখানে ধরলাম বৃষ্টিটায় বায়ুর বেগের জন্য এরকম ভাবে বেঁকে পড়ছে এইভাবে, এটা হচ্ছে বৃষ্টির বেগ ভি, এদিক বরাবর হচ্ছে ইউ ব্যক্তির বেগ। ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বার করতে গেলে কি করতে হবে, ভি প্লাস অফ মাইনাস ইউ, তাহলে ইউটাকে বিপরীত দিকে বর্ধিত করলে এটা মাইনাস ইউ হবে। এবার এই মাইনাস ইউ আর ভি এর মধ্যে লব্ধি করতে হবে একই রকম ভাবে, তাহলে এখানে ভিটাকে বর্ধিত করতে হবে যাতে একই দিকে কাজ করে কোনো বিন্দুর সাপেক্ষে ওই দুটো ভেক্টর, তাহলে তখন এইটা হচ্ছে যে মধ্যবর্তী কোণ নেওয়া যাবে, বা এটাও হতো যে মধ্যবর্তী কোণ। এবার এই দুটোর মধ্যে লব্ধি করলে যদি লব্ধিটা এই বরাবর হয়, এটা যদি ডাব্লুর মান হয়, ঠিক আছে, একটু বেঁকে গেল, মানে এটা যদি লম্বা লম্বি এরকম হয়, এটা যদি এরকম হয় ডাব্লুটা, তার মানে বোঝা যাচ্ছে যে এরকম ভাবে লম্বালম্বি ভাবে পড়ছে। এক্ষেত্রে কিন্তু ওই বৃষ্টিটা যদি এরকম ভাবে বেঁকে পড়ে তাহলে আপেক্ষিক বেগটা কিন্তু এরকম লম্বালম্বি বলে মনে হতে পারে। এটা হচ্ছে বিশেষ ক্ষেত্র। এবং এক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এরকম ভাবে যদি এটাকে এখন সমকোণী একটা ত্রিভুজ ধরি, তাহলে এদিক বরাবর কাজ করছে হচ্ছে ইউ, তাহলে এটা ইউ কাজ করবে। এবার এই সমকোণী ত্রিভুজের এখন কিন্তু ভিটা হচ্ছে অতিভুজ হিসাবে কাজ করছে। এটা যদি ওই আগেরটার মতো করে থিটা ধরি, যে লব্ধিটা ভি এর সঙ্গে যে কোণ করেছে, তাহলে এখানে ভিটা হবে হচ্ছে অতিভুজ, অর্থাৎ ভি স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে ওমেগা স্কয়ার না ডাব্লিউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার। তার মানে ডাব্লিউ স্কয়ার হবে হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু হবে এখানে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। দেখো আগেরটার থেকে পার্থক্য হচ্ছে, আগেরটা ছিল ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, এখানে হয়ে গেল ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আর এখানে থিটা ইকুয়াল টু হবে tan থিটা লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে থিটার বিপরীতে ইউ আর ভূমি হচ্ছে ডাব্লিউ, ইউ বাই ডাব্লিউ। আগেরটা হয়েছিল ইউ বাই ভি, এটা হয়ে গেল ইউ বাই ডাব্লিউ। আগেরটা ছিল সাধারণ ক্ষেত্র, মানে নর্মালি যেটা হয়ে থাকে, আর এটা হচ্ছে বিশেষভাবে যদি বৃষ্টিটা পড়ে বায়ুর গতিবেগের জন্য, তাহলে কিন্তু আপেক্ষিক বেগটাকে মনে হতে পারে লম্বালম্বিভাবে পড়ছে। এই আর এই আপেক্ষিক বেগের সাথে সাদৃশ্য করে তোমাদের আরেকটা টপিক আছে, আমি বলে দিই, অঙ্কের জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে নৌকার গতি। সেটা হচ্ছে এই নৌকার গতি, এটা হলো এবার নৌকার গতি। নৌকার গতিটা বৃষ্টির আপেক্ষিক বেগের মতোই ক্যালকুলেশন, ওইখানেও দুটো ক্ষেত্র আছে, একটা সাধারণ ক্ষেত্র আর একটা বিশেষ ক্ষেত্র। দেখো নৌকার গতি, স্রোতযুক্ত জলে নৌকার গতি, এখানেও দুটো ক্ষেত্র হতে পারে, একটা হচ্ছে সাধারণ ক্ষেত্র আর একটা হতে পারে বিশেষ ক্ষেত্র, ঠিক আগেরটার মতোই, সাধারণ ক্ষেত্র আর বিশেষ ক্ষেত্র। সাধারণ ক্ষেত্রের জন্য কি হবে, যে ধরলাম এটা হচ্ছে একটা নদী, নদীর এদিক বরাবর এরকম ভাবে স্রোতটা যাচ্ছে, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে এইদিকে ইউ, বা এইদিকে ধরলাম ইউ, এটা হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে এক্ষেত্রে ইউটা হবে হচ্ছে বলেছি স্রোতের গতিবেগ, ইউটা স্রোতের বেগ। এবার একটা নৌকা এই পার থেকে এই পারে এরকম ভাবে ভি বেগ নিয়ে আসছে, লম্বালম্বি ভাবে ভি বেগ নিয়ে আসছে।
তাহলে ভিটাকে ধরলাম নৌকার বেগ। একটু বলে দিই যে এইটা হচ্ছে নৌকার, এইটা যেটা বললাম এটা হচ্ছে নৌকার স্থির জলে বেগ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে নৌকার স্থির জলে বেগ। এইবার স্রোতযুক্ত অবস্থায় যদি নৌকাটাকে এরকম ভাবে চালানো হয় তাহলে কি হবে, নৌকার ইঞ্জিন চাইবে বা মাঝি চাইছে নৌকাটাকে এদিক বরাবর নিয়ে আসছে, তার মানে নৌকার উপরে ইঞ্জিন বা মাঝি যদি দাঁড় দিয়ে নিয়ে আসে, দাঁড় এদিক বরাবর একটা বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে এই দিক বরাবর এই ভি বেগে নিয়ে যেতে সাহায্য করবে। আর স্রোত কি চাইবে, স্রোত হচ্ছে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে স্রোতের দিকে নৌকাটাকে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে কি হবে, নৌকাটা আলটিমেট কি হবে, তখন এই দুটো বেগের জন্য এই দুটো বেগের লব্ধি যদি বরাবর কাজ করবে, সেটা হচ্ছে এটা মধ্যবর্তী কোণ, এই লব্ধিটা মোটামুটি এই মধ্যবর্তী কোণ বরাবর যে কোনো একদিকে কাজ করবে, যার মান বেশি হবে তার দিকে ঘেঁষে থাকবে, দুটো মানই সমান হলে মধ্যবর্তী অঞ্চল দিয়ে কাজ করবে। যদি নৌকার প্রকৃত বেগটা মানে স্থির জলে নৌকার বেগটা স্রোতের বেগের থেকে বেশি হয় তাহলে কি হবে, ওই লব্ধিটা নৌকার বেগের দিকে ঘেঁষে থাকবে, আর যদি স্রোতের বেগটা বেশি হয় তাহলে কি হবে, ওর দিকে ঘেঁষে থাকবে। আমি বললাম এদিক বরাবর এরকম ভাবে নৌকাটা আলটিমেট যাচ্ছে। এই দুটো বেগের লব্ধির জন্য নৌকাটা ধরলাম এই ডাব্লু লব্ধি বেগ নিয়ে এরকম ভাবে এই নদীটাকে ক্রস করলো, অর্থাৎ নৌকাটা তখন কিন্তু আড়াআড়ি ভাবে যেতে পারবে না, একটা নির্দিষ্ট কোণ করে তির্যক ভাবে গিয়ে এই পার থেকে এই পারে পৌঁছাবে। কিসের জন্য, স্রোতের জন্য। এক্ষেত্রে তাহলে এই লব্ধির মানটা কি করে পাবো, ওই একই রকম ভাবে যদি কেউ সূত্র প্রয়োগ করে করো তাহলে আগের মতো যেরকম বললাম সেরকম ভাবেই করতে পারো, বা ওই ত্রিভুজ ধরে নিয়ে করলে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এদিক বরাবর আছে হচ্ছে ইউ সমান্তরাল, এটা হচ্ছে ইউ, এই লেখা যাচ্ছে ইউ, তাহলে এটা হচ্ছে ইউ ভেক্টর, এটা ভি, এটা ডাব্লিউ, এবং লব্ধিটা যদি ভি এর সঙ্গে থিটা কোণ করে তাহলে এখানে এই লব্ধিটা ডাব্লিউটা অধিভুজের কাজ করছে, তাহলে ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, বা ডাব্লিউ ইকুয়াল টু হবে রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। এটা হচ্ছে লব্ধি বেগের মান। আর লব্ধি বেগটা নৌকার প্রকৃত বেগ বা স্থির চলে নৌকার বেগ ভি এর সঙ্গে যে কোণ করবে তার ট্যানজেন্ট ট্যান থিটা ইকুয়াল টু হবে হচ্ছে লম্ব বাই ভূমি, থিটার বিপরীতে লম্ব ইউ, তাহলে ইউ বাই ভূমি হচ্ছে ভি। লক্ষ্য করে দেখো, আগে বৃষ্টির আপেক্ষিক গতিবেগের সাধারণ ক্ষেত্রে যে মান দুটো করেছিলাম এখানেও দেখো সেই মান দুটোই আছে একই। আর বিশেষ ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে একটু বুদ্ধিমান যদি মাঝি হয় সে তখন কি করবে, তাকে তো এই দিক থেকে এদিকে আসতে হবে, দেখা গেল নবদ্বীপ থেকে আমি স্বরূপগঞ্জে যাব, কিন্তু গঙ্গা স্রোত আছে, এবার কোনো একটা মাঝি এইভাবে চালালো, স্রোতের জন্য বেঁকে গিয়ে আমি এখান থেকে এখানে পৌঁছে গেলাম, আমার ঘাটটা এখানে, এখানে না পৌঁছে এখানে চলে গেল, তাহলে যে একটু বুদ্ধিমান মাঝি হবে সে তখন কি করবে, এদিকে পৌঁছানোর জন্য সে দেখছে এইভাবে চালালে একটু বেঁকে গিয়ে স্রোতের জন্য এখানে যাচ্ছে, সে তখন কি করবে, এমনি একটু কোনাকুনি করে চালাবে, যাতে লব্ধিটা বা এই যে লব্ধিটা যেটা বেঁকে গেছিল সেটা বেঁকে গিয়ে লম্বালম্বি হয়ে যায়। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে স্থির জলে এরকম ভাবে চালাচ্ছে বা মাঝি ইঞ্জিনটা সাহায্যে নৌকাকে এদিক বরাবর আনছে, কিন্তু স্রোতের জন্য বেঁকে গিয়ে এদিকে চলে যাচ্ছে, তাহলে ও যদি ইঞ্জিনের সাহায্যে নৌকাটাকে একটু বাঁকিয়ে চালায় এদিক বরাবর, তাহলে স্রোতের জন্য আরেকটু বেঁকে গিয়ে যদি এরকম ভাবে চলে আসে তাহলে কি লম্বালম্বি চলে গিয়ে আড়াআড়ি ভাবে নৌকাটা পার হতে পারবে এবং যেখানে পৌঁছানোর কথা সেখানেই পৌঁছাতে পারবে। তাহলে সেটা হচ্ছে বিশেষ ক্ষেত্র, মানে যদি একটু বিশেষভাবে চালায় এরকম ভাবে যে নৌকাটাকে আমি চালাচ্ছি এইভাবে, এটা হচ্ছে নৌকার বেগ ভি, আর স্রোতের বেগ হচ্ছে এইদিকে ইউ। এবার এদের লব্ধি যদি এরকম হয় লম্বালম্বি হয় তাহলে কি হবে, এই লব্ধি বেগের জন্য নৌকাটা আড়াআড়ি ভাবে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারবে, বা যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছাতে পারবে। এইখানে এটা হচ্ছে তাহলে বিশেষ ক্ষেত্র। এবার এইখানে এই লব্ধি বেগটা যদি ভি এর সঙ্গে থিটা কোণ করে তাহলে এখানে লব্ধির মানটা কি করে বার করবো, লক্ষ্য করে দেখো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি, এদিক বরাবর কাজ করছে ইউ, তাহলে এটা হচ্ছে ইউ কাজ করবে, তাহলে এই ত্রিভুজের ভিটা হচ্ছে অতিভুজের কাজ করছে, তাই লব্ধির মানটা এখানে হবে হচ্ছে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আর এখানে ট্যান থিটা কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ইউ আর ভূমি হচ্ছে ডাব্লিউ, ইউ বাই ডাব্লিউ। একটু মনে করে দেখো, বৃষ্টির আপেক্ষিক গতিবেগের ক্ষেত্রে যেটা আমরা বিশেষ ক্ষেত্র করেছিলাম সেখানেও কিন্তু এই দুটো মানই পেয়েছি, তার মানে ওই দুটো কিন্তু প্রায় একই রকম, খালি কনসেপ্টটাকে একটু মনে রাখবে আর এইগুলোকে অ্যাপ্লাই করে যে অঙ্কগুলো দেবো সেগুলো করবে, জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এরপরেই চলে আসি হচ্ছে
আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে প্রাসের গতি। লাস্ট টপিক প্রাসের গতি। প্রাসের গতি হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এই প্রাসের গতি এক ধরনের দ্বিমাত্রিক গতি, মোশন অফ প্রজেক্টাইল, দ্বিমাত্রিক গতি। এবং সেটা কি, সেটা আমরা একদম প্রথমে একমাত্রিক গতি যখন পড়িয়েছিলাম তখন তো একটু বলেওছিলাম যে কোনো একটা বস্তুকে ভূমির সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে ধরে ছুড়লাম, ইউ বেগ নিয়ে ছুড়লাম, ধরলাম এই কোণটার মান আলফা। তাহলে কি হয়, এই বেগটার দুটো উপাংশ থাকবে, লম্ব উপাংশ বিভাজন একটু আগেই করেছি। তাহলে এই বেগটা এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, আলফা বরাবর যে উপাংশটা সেটা কি কস দিয়ে হবে বা কোসাইন দিয়ে হবে। তাহলে এদিকে হবে হচ্ছে ইউ কস আলফা, আর এদিক বরাবর হবে হচ্ছে তাহলে ইউ সাইন আলফা। তার মানে এরকম ভাবে কোণ করে কোনো একটা বস্তুকে ছোড়া মানে তার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বা ভূমির সাথে আর ভূমির সঙ্গে লম্ব দিকে ওই বেগের দুটো উপাংশ কাজ করবে। এই উপাংশের জন্য কি হবে, বস্তুটা কিছু পরিমাণ অনুভূমিক দিকে যাবে। এই উপাংশের জন্য কি হবে, বস্তুটা কিছু পরিমাণ উলম্ব দিকে যাবে। যে আলটিমেট কি হবে, বস্তুটা কিরকম ভাবে পড়বে, এই এরকম ভাবে গিয়ে এরকম ভাবে গিয়ে পড়বে। তাহলে এই একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতা উঠলো, আর কি হলো, এই নির্দিষ্ট পরিমাণে একটা অনুভূমিক দিকে দূরত্ব গেল। আমাকে এই মানগুলোকে বার করতে হবে কার কার সাপেক্ষে, ইউ আর আলফার সাপেক্ষে। আর একটা জিনিসও কাজ করবে, সেটা হচ্ছে যখনই এই বেগটা নিয়ে কাজ করব তার উপরে কিন্তু অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব পড়বে না। কিন্তু যখনই আমি এই উপাংশ নিয়ে কাজ করব তার ঠিক বিপরীত দিকে কিন্তু অভিকর্ষীয় ত্বরণ জি কাজ করবে। এবার কেউ বলতে পারে স্যার এটা তো বুঝতে পারলাম, এর বিপরীত দিকে জিটা কাজ করছে, এই দিকে কেন কাজ করছে না? কারণ ওই যেটা বললাম, কোনো ভেক্টরের কোনো একটা নির্দিষ্ট কোণ বরাবর উপাংশের মানটা কোসাইন দিয়ে হয়। তাহলে এই জি ভেক্টরটা এইভাবে কাজ করছে, তার সঙ্গে অনুভূমিক দিকে যে উপাংশ হবে সেটা কত হবে, জি cos অফ 90 ডিগ্রি। cos 90 মানে কত, 0। তার মানে কোনো ভেক্টরে তার লম্ব দিকে কোনো কিন্তু উপাংশের মান থাকে না বা তার কোনো প্রভাব থাকে না, ওর জন্য জি এর কোনো প্রভাব এদিকে থাকবে না। আর যেই ত্বরণ বা মন্দনের কোনো প্রভাব কোনো বেগের উপর না থাকে তখনই সেই বেগটা কি হিসেবে কাজ করে, তখনই সেই বেগটা সমবেগ হিসেবে কাজ করে। অর্থাৎ এটা সমবেগ হিসাবে কাজ করবে, এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগ হিসাবে কাজ করবে কারণ এর উপরে জি এর কোনো প্রভাব নেই। আর এটা হচ্ছে ত্বরণ বা মন্দনযুক্ত বেগ হিসাবে কাজ করবে। কেন দুটোই বললাম, কারণ যখন উপরের দিকে উঠবে এরকম ভাবে তখন ইউ সাইন আলফার বিপরীত দিকে জি কাজ করছে, কিন্তু একটা সময় গিয়ে সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে। এটা ধরলাম ও বিন্দু, এটা ধরলাম এ বিন্দু। এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর এখানে কিন্তু উলম্ব দিকের বেগটা সাময়িক সময়ের জন্য শূন্য হবে, শূন্য হয়ে গেছে বলে আরো উপরের দিকে উঠতে পারছে না, কিন্তু এখানে এই বেগটা থাকবেই কারণ এটা তো সবসময় সমবেগ হিসাবে কাজ করবে, এই বেগটার মানটা কিন্তু এটাই থাকবে। তারপরে কি হবে, ওই অভিকর্ষীয় ত্বরণের জন্য আবার নিচের দিকে নামতে শুরু করবে। যে নিচের দিকে নামতে শুরু করবে তখন উলম্ব দিকের বেগটা যেটা শূন্য হয়ে গেছিল সেটা আবার বাড়তে থাকবে, তখন জিটা কিন্তু ত্বরণ হিসাবে কাজ করবে। করতে করতে একদম যখন নিচে দিকে ধাক্কা খাবে তখন কিন্তু আবার ইউ বেগ নিয়ে ছড়া হয়েছিল, ইউ বেগ নিয়েই পড়বে। অর্থাৎ এখানে আবার দুটো উপাংশের মানটা এদিক বরাবর তো ইউ cos আলফাই থাকবে, এদিক বরাবর উপাংশের মানটা আবার ওই যেখান থেকে কমতে কমতে শূন্য হয়েছিল আবার সেখানেই পৌঁছাবে, অর্থাৎ ইউ সাইন আলফা নিয়েই পড়বে, যদি অন্যরকম কোনো বাধা না কাজ করে। বায়ুর বাধা এখানে কোনো কাজ করছে না, এটা ধরে নিয়ে পড়লাম। ঠিক আছে, এইবার আমাকে যেটা বার করতে হবে, প্রথমে কতগুলো টার্ম বলে দিই। যে বিন্দু থেকে বস্তুটাকে ছোড়া হচ্ছে ওটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু, যে বেগ নিয়ে ছোড়া হচ্ছে তাকে বলা হয় প্রক্ষেপ বেগ। তারপরে যে কোণ করে ভূমির সঙ্গে ছোড়া হচ্ছে বা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে ছোড়া হচ্ছে সেটা হচ্ছে প্রক্ষেপ কোণ। তারপরে কি, অনুভূমিক দিকে যে পরিমাণ দূরত্ব যাচ্ছে এটাকে বলে প্রক্ষেপ সীমা বা অনুভূমিক সীমা, এটাকে আর দিয়ে লেখা, আর ফর রেঞ্জ বা সীমা। এই আর এর মানটা বার করতে হবে। সর্বোচ্চ যে পরিমাণ উচ্চতা উঠছে এটাকে বলে ম্যাক্সিমাম হাইট, এটাকে ক্যাপিটাল এইচ দিয়ে লেখা, এইচ এর মানটা বার করতে হবে। আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে উড্ডয়ন কাল, মানে টোটাল কতটা সময় উপরে ছিল। এই টোটাল কতটা সময় উপরে ছিল তার আবার দুটো পার্ট, একটা হচ্ছে উপরে ওঠার সময় আর একটা নিচে নামার সময়। উপরে ওঠার সময় এটাকে বলা হচ্ছে উত্থিতি কাল বা অবরোহণ কাল। এই আরোহণ কাল মানে আরোহণ করছে, এটাকে T1 বললাম, অর্থাৎ ও থেকে এতে পৌঁছাতে সময় লাগলো T1 সেকেন্ড। আর বি থেকে ধরলাম এই বিন্দু, এই এ থেকে এই বিন্দুটা ধরলাম বি, এ থেকে বি তে পৌঁছাতে সময় লাগলো ধরলাম T2। এটা হচ্ছে নামতে যে পরিমাণ সময় লাগলো, ঠিক আছে, অবরোহণ কাল। এই দুটো কালের সমষ্টি হচ্ছে
ওই উড্ডয়নকাল মানে টোটাল কতটা সময় ও ওপরে ছিল বা ভাসমান অবস্থায় ছিল, এইটা এই কটা টার্ম বার করতে হবে। তাহলে কি কি বার করতে হবে? সীমা, সর্বোচ্চ উচ্চতা আর উড্ডয়নকাল। আর একটাও যেটা লাগে সেটা হচ্ছে এই যে গতির প্রকৃতিটা হলো বা গতিটা যেরকম দেখতে হলো, এটা কার মতো দেখতে? এটাকে বলা হয় সঞ্চার পথ, মানে কোনো একটা কণা যে পথ বরাবর যায় তাকে তার বলা হয় সঞ্চার পথ। ওই সঞ্চার পথের সমীকরণটা বার করতে হবে, তার প্রকৃতি কীরকম হয় সেটাকে আমাকে দেখাতে হবে। এই চারটে জিনিস আমার লাগবে। প্রথমে চলে আসি, তাহলে বার করি উড্ডয়নকাল। উড্ডয়নকালটা আবার কি? এইটা যোগ এইটা। তাহলে প্রথমে এইটা বার করি, উঠতে কত সময় লেগেছে, ও থেকে এ বিন্দুতে যেতে কত সময় লেগেছে। কি করে বার করবো? দেখো, ওপরে যখন উঠেছে তখন কি হয়েছে, এই উলম্ব বেগ যেটা ইউ সাইন আলফা ছিল ও বিন্দুতে, সেটা উপরে গিয়ে কত হচ্ছে, এখানে এই বিন্দু থেকে শূন্য হয়ে যাচ্ছে। কত সময়? t1 সময়। কেন? জি মন্দল হিসেবে কাজ করছে বলে তাই। কোন সূত্র অ্যাপ্লাই করব? সরল বাদ দিয়ে সূত্রটা আছে, এখানে সরল নেই, তাহলে কি সূত্র অ্যাপ্লাই করব? v u মাইনাস at, এই সূত্র ব্যবহার করব যেহেতু মন্দল। আর যেহেতু উলম্ব গতি, তাহলে এই জায়গায় কি হবে? জি হবে। এবার কি হচ্ছে, অন্তিম বেগটা হয়ে গেছে শূন্য, প্রাথমিক বেগ ছিল ইউ সাইন আলফা মাইনাস জি, টি এর জায়গায় হচ্ছে ক্যাপিটাল টি1 ধরেছে, তার মানে ক্যাপিটাল টি1 ইকুয়াল টু হয়ে গেল ইউ সাইন আলফা বাই জি। এটা হচ্ছে উঠতে যে পরিমাণ সময় লাগবে। একই রকম নামতে যে পরিমাণ সময় লাগে সেক্ষেত্রে কি হবে? বেগটা ছিল এখানে 0, উলম্ব দিকের উপাংশ, আর যখন একদম এখানে চলে আসবে তখন কি বললাম, যে তখন জিটা ত্বরণ হিসেবে কাজ করে, বাড়তে বাড়তে আবার ওটাই হয়ে যায় ইউ সাইন আলফা। তাহলে এক্ষেত্রে 0 থেকে বেড়ে হবে ইউ সাইন আলফা, কিসের জন্য? জি ত্বরণের জন্য। তাহলে একই সূত্র হবে, সেখানে হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এখানে ভি এর জায়গায় হবে হচ্ছে ইউ সাইন আলফা, লাস্টে ইউ সাইন আলফা হবে, প্রাথমিক বেগটা 0 হবে প্লাস জি, টি এর জায়গায় টি2। একই রকম ক্যালকুলেশন করলে আবার সেই টি2 এর মানটা একই আছে, ইউ সাইন আলফা বাই জি। তার মানে উঠতে যে পরিমাণ সময় লাগে নামতেও কিন্তু একই পরিমাণ সময় লাগে। তাহলে টোটাল উড্ডয়নকাল মানে টোটাল যে সময় ধরে উপরে ছিল এইটা প্লাস এইটা, তার মানে 2 ইনটু যে কোনো একটা, তাহলে 2 ইউ সাইন আলফা বাই জি। এটা হচ্ছে গ্যাসের গতির ক্ষেত্রে টোটাল উড্ডয়নকালের মান, মানে যেটুকু সময় উপরে ছিল। নেক্সট বার করবো সর্বোচ্চ উচ্চতা এইচ। এটা কি করে বার করবো? এইচটা হচ্ছে এখানে সরণ হিসাবে কাজ করছে। এবার যেহেতু উলম্ব দিকে সরণ এটা, তাহলে উলম্ব দিকের বেগের কথা চিন্তা করবো। উলম্ব দিকের বেগে প্রাথমিক বেগ এটা, এখানে অন্তিম বেগ 0, ঠিক আছে, আর উচ্চতা কত? উলম্ব দিকে এইচ। তাহলে সময় এখানে লাগছে না, বা সময়টা এখানে আমি ধরলাম না, তাহলে সময় বাদ দিয়ে একটাই সূত্র আছে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস 2 জি এইচ। এখানে উলম্ব গতি, তাই জি আর এইচ দিয়ে করলাম। তাহলে আর ওপরে উঠছে মানে তখন মন্দল হিসেবে কাজ করছে, মাইনাস জি হবে। তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2 জি এইচ। এই সূত্র অ্যাপ্লাই করলে অন্তিম বেগটা 0 হচ্ছে, প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন আলফা ছিল উলম্ব দিকে, আর স্কয়ার মাইনাস 2 জি এইচ এর জায়গায় ক্যাপিটাল এইচ। তাহলে দেখো এখান থেকে ক্যাপিটাল এইচ মানে সর্বোচ্চ উচ্চতা হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2জি। এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা রাশিমালা। এই ডেরিভেশন গুলো কিন্তু দেয়, আর এই ডেরিভেশন গুলো বার করতে দেয়, আর এগুলো অঙ্কের জন্য কাজে লাগবে, ওই কারণের জন্য তোমরা এগুলো একটুখানি বাড়িতে করে করে প্র্যাকটিস করবে। সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু হয় ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2জি। এরপরে করব অনুভূমিক দিকে সীমা। এইটা এই সীমাটা বার করাটা খুব সহজ, কারণ অনুভূমিক দিকে যে পরিমাণ দূরত্বই আছে সেটা হচ্ছে ইউ কস আলফার জন্য। ইউ কস আলফা হচ্ছে সমবেগ হিসাবে কাজ করছে, আর সমবেগের ক্ষেত্রে কি হয়? অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে এখানে আর ইকুয়াল টু ভি ইনটু টি। এবার ভি এর জায়গায় কত হবে? ইউ কস আলফা, এটা হচ্ছে সমবেগ হিসাবে কাজ করবে, ইনটু টি। টি মানে হচ্ছে টোটাল এখান থেকে এখানে যেতে সময় লেগেছে যেটা, সেটা একটু আগেই বার করেছি, এটা ক্যাপিটাল টি। তাহলে ইউ কস আলফা ইনটু টি, তাহলে এটা বসিয়ে দিই, ইউ cos আলফা ইনটু টি এর মানটা হচ্ছে 2 ইউ sin আলফা বাই জি। এবার দেখো এখান থেকে গুণ করলে হচ্ছে এটা ইউ স্কয়ার, ইউ ইউ গুণ করলে, আর এটা কি হচ্ছে 2 sin আলফা cos আলফা, মানে হচ্ছে sin 2 আলফা। তাহলে হয়ে গেল sin 2 আলফা বাই জি। তাহলে এটা হয়ে গেল হচ্ছে উড্ডয়নকালের রাশিমালা, অঙ্কের জন্য কাজে লাগবে, ডেরিভেশনও দিতে পারে। এটা সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2জি,
আর এটা হচ্ছে অনুভূমিক দিকের সীমা ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। সর্বোচ্চ উচ্চতা আর সীমা রাশিমালাটা প্রায় কাছাকাছি, একটু মনে রাখার চেষ্টা করবে। এখানে সাইন 2 আলফা আছে, নিচে আর 2 নেই, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা আছে, নিচে একটা 2 আছে। এই আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সঞ্চার পথ। এটা বললেই মোটামুটি ভেক্টরের পুরোটাই শেষ হয়ে যাবে। এবার সঞ্চার পথটা আমি কি করে বার করব? সঞ্চার পথ বার করার জন্য যেটা করতে হয়, যে কোনো একটা বিন্দুতে আমার সরণটা দরকার। আমি ধরলাম এই পাশের গতির এইখানে যে কোনো একটা বিন্দু হচ্ছে, ধরলাম পি, পি কোথাও নিইনি, পি ধরলাম, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এটা মানে বোঝায় পি বিন্দু থেকে এরকম একটা লম্ব টানলে এটুকু হচ্ছে এক্স এর কাজ করবে, আর এখান থেকে একটা লম্ব টানলে এটা হচ্ছে ওয়াই এর কাজ করবে। এটুকু এক্স এর কাজ করবে, এটুকু ওয়াই এর কাজ করবে। এবং বললাম এই পি বিন্দুতে পৌঁছাতে সময় লেগেছে, পি বিন্দুতে পৌঁছাতে সময় লেগেছে টি সেকেন্ড। ওই বস্তুটা ও থেকে পি বিন্দুতে যেতে সময় লেগেছে টি সেকেন্ড, আর পি বিন্দুতে যাওয়া মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর গেছে এক্স পরিমাণ দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর গেছে ওয়াই পরিমাণ দূরত্ব, তাই এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে যে কোনো মান। এবার আমাকে ওই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। সম্পর্কটার যে সমীকরণ হবে সেটাই হবে সঞ্চার পথের সমীকরণ। সেটা যাকে প্রকাশ করবে, সরলরেখা হলে সরলরেখা, অধিবৃত্ত হলে অধিবৃত্ত, তখন সেটাকেই প্রকাশ করবে। আর অধিবৃত্ত, সরলরেখা বা আরো যেসব স্থানাঙ্ক জ্যামিতিতে আছে সেগুলোর সমীকরণ কি হয় সেগুলো অঙ্কেই আছে। আপাতত এখানে যেটা লাগছে সেটা এখানে আমি বলছি, পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো ভিডিওতে হয়তো দেখালো ওটা করলাম, বা অঙ্কেও তোমরা ওই স্থানাঙ্ক জ্যামিতি যখন হবে তখন দেখবে এমনিই করতে পারবে। এবার চলে আসি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি করে বার করবে। দেখো এক্স বরাবর মানে এক্স অক্ষ বরাবর যেটুকু পরিমাণ দূরত্ব গেছে সেটা কিসের জন্য গেছে? ইউ কস আলফা সমবেগের জন্য। আর সমবেগের জন্য কি হয়, ওই এস ইকুয়াল টু ভিটি সূত্র হয়। এস এর জায়গায় এখানে এক্স হবে, আর ভি এর জায়গায় হচ্ছে ইউ কস আলফা, এটাই সমবেগ হিসেবে কাজ করছে কিন্তু টি। এখান থেকে আমি টি এর মানটা পেয়ে যাব, টি ইকুয়াল টু হবে কত, এখান থেকে টি ইকুয়াল টু হবে ইউ বা এক্স বাই ইউ কস আলফা, এটা হচ্ছে টি এর মান। আবার ওই টি সময় ভালো করে দেখো, ওই টি সময় যে টি সময় এখান থেকে এখানে গেছে সেই টি সময় কিন্তু ওয়াই অক্ষ বরাবর এই পরিমাণ দূরত্ব গেছে। আর ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ দূরত্ব গেছে সেটা আবার কিসের জন্য গেছে? এই ইউ সাইন আলফা বেগ রূপাংশের জন্য। সেক্ষেত্রে জিটা মন্দন হিসেবে কাজ করছে। তাহলে ওইখানে কিন্তু আমি উলম্ব দিকের যদি গতিকে বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে কি লিখবো? এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেখানে এইচ ইকুয়াল টু হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ সরণ হয়েছে, ইউটা কত হবে? ইউ মানে প্রাথমিক বেগ, ওয়াই অক্ষ বরাবর বা উল্লম্ব দিকে প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন আলফা, তাহলে হচ্ছে ইউ সাইন আলফা ইনটু টি, এটা হচ্ছে ইউটি হলো মাইনাস হাফ জি। এবার আমাকে কি করতে হবে? ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক করতে হবে, টিটাকে এলিমিনেট করতে হবে। এবার টি এর মানটা এক্স দিয়ে পেয়ে গেছি, সেটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা বসিয়ে দিলে কত হবে দেখো, ইউ টি এর মানটা হচ্ছে এক্স বাই ইউ cos আলফা, বসিয়ে দিই, তো ইউ sin আলফা t ইকুয়াল টু x বাই ইউ cos আলফা মাইনাস হাফ জি, টি এর মানটা আবার হচ্ছে x বাই ইউ cos আলফা প্লাস স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে দেখো ইউ ইউ কেটে যাবে, পড়ে থাকবে এখান থেকে x tan আলফা মাইনাস হাফ, বা একবার এখান থেকে লিখছে এরকম হবে যে x স্কয়ার বাই 2g u স্কয়ার cos স্কয়ার আলফা। এটা এই যে এটা হচ্ছে y ইকুয়াল টু, এই যে সমীকরণটা হলো দেখে নাও, y ইকুয়াল টু x tan আলফা মাইনাস x স্কয়ার বাই, ও আচ্ছা এখানে জি টা উপরে ছিল, সরি এখানে জি টা উপরে ছিল, এখানে দিয়ে দিলাম বাইরে, x স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা ইনটু জি। এই যে সমীকরণটা দাঁড়ালো এটাই হচ্ছে প্রাচীর গতির ক্ষেত্রে সঞ্চার পথের সমীকরণ। আর মনে রাখবে এটা হচ্ছে একটা অধিবৃত্তকে প্রকাশ করে। অধিবৃত্তের ক্ষেত্রে সমীকরণে y আর x এর মধ্যে একটা দ্বিঘাত হয়, একটা একঘাত হয়। এরকম যদি সমীকরণ হয় সেটা তখন অধিবৃত্তকে প্রকাশ করে। অর্থাৎ এটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ এবং এটা হচ্ছে একটা অধিবৃত্তের
সমীকরণকে প্রকাশ করে। তার মানে হ্রাসের গতির ক্ষেত্রে কণার গতিপথ অধিবৃত্তাকার হয়, এটা হচ্ছে অধিবৃত্তাকার। এটাই হচ্ছে হ্রাসের গতির সঞ্চার পথের রাশিমালা, আর তার প্রকৃতি হচ্ছে অধিবৃত্তাকার। এইটুকুই। এইবার এই হ্রাসের গতি থেকে আরম্ভ করে যা যা টপিক করালাম তার কিছু অঙ্ক আমি দিয়ে দেবো, সেগুলো বাড়িতে করবে। আর যেগুলো ডেরিভেশন আছে সেগুলো অবশ্যই বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে, করলেই দেখবে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আমি ঠিক যেরকমভাবে করালাম বা যেরকমভাবে বোঝানোর চেষ্টা করলাম সেইভাবেই করবে, তাহলে পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার সময়ও কিন্তু জিনিসটা করতে সুবিধা হবে। ঠিক আছে, অঙ্কগুলো করবে, যা যা সমস্যা হবে সেটা আমাকে হয় কমেন্টসের মাধ্যমে বা গ্রুপে যেভাবে হোক পোস্ট করে জানাবে। আমি যতটা সম্ভব সেখানে ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আপাতত বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।